এবার 27 নম্বর রোডে পানি উঠছিল তো তাহলে বলেন না কেন? আপনি যে বললেন আপনি কিছুই দেখেন নাই, দেখতে হবে তো কিছু। আগামী সরকার নির্বাচনে যেই সরকার নির্বাচিত হোক না কেন, তার যে কোনো পরিবেশ বান্ধব কাজে আমরা সকলে তাকে সাহায্য দেব। আর সে যদি কোনো পরিবেশের বিরুদ্ধে যে কাজ করে, আমরা সকলে তার বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলব। সবাইকে অনেক ধন্যবাদ। সব কিছু আয়োজন শেষ হওয়ার পরেও এসে কানে কানে জিজ্ঞেস করবে 12 তারিখে কি ভোটটা হবে। মানে এই যে একটা সংশয় ছড়িয়ে দেওয়া, এই নেতিবাচকতা কিন্তু আপনাদের মধ্যেও ছড়িয়ে দেওয়া হচ্ছে যে কিচ্ছু হচ্ছে না। কথাটা ঠিক না, কিছু হচ্ছে, ভিত্তিটা হচ্ছে। এই ভিত্তির উপরেই বিল্ডিং বানানো হবে। বিল্ডিংটা আপনি দুর্বল বানাবেন না সবল বানাবেন, এইটা নির্ভর করবে সরকার কেমন করবে আর আমরা কেমন করে সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখবো। আপনি এই কথাটা কেন বললেন না যে ম্যাডাম সুপার শপিং মলে পলিথিন শপিং ব্যাগ বন্ধ হয়েছে কিন্তু কাঁচা বাজারও তো বন্ধ হয়নি? আপনার প্রশ্নের ফ্রেমিংটা তো এরকমও হইতে পারত। বাংলাদেশের মানুষও অসচেতন না। বাংলাদেশে হয়েছে কি, কোনো বিষয়েই তো আইনের প্রয়োগ নিশ্চিত হয় না। সুশাসনের মারাত্মক অভাব, দুর্নীতি একটা বড় সমস্যা। আপনি গ্রামাঞ্চলে গেলে কি আপনার কাছে মনে হবে এই গ্রামের মানুষেরা পরিবেশ দূষণ করছে? তা তো করছে না। হ্যাঁ, এইটা হচ্ছে আমরা উন্নয়নটাকে একটা মডেল করে ফেলছি উইদাউট কনসিডারিং এনভায়রনমেন্ট। ফলে উন্নয়নটা আমরা আরোপ করে দিতে চাই। আপনি আমাকে বলেন তো, কক্সবাজারে ট্রেন দিয়ে না গেলে কি হইতো? কি হয়তো আগের মতন করে গেলে অসুবিধা ছিল? আগে লোকে যেত না কক্সবাজারে। এখন এই চুনতি অভয়ারণ্যের মাঝখান দিয়ে আপনি পুরো বনটাকে উজাড় করে রেল লাইন করে ফেলেন। এখন আবার আপনি রাস্তার দাবিও করবেন। কারণ উন্নয়নটাই হচ্ছে, দেখবেন এই যে আপনারা ম্যানিফেস্টো নিয়ে আলোচনা করছেন, সকল সংসদ সদস্য বলবে আমার এলাকায় একটা রাস্তা করে দেব, 2টা ব্রিজ করে দেব, 3টা কালভার্ট করে দেব। কেউ বলবে না একটা পার্ক করে দেব, কেউ বলবে না বনটাকে আগের মতন ফিরিয়ে আনবো। হ্যাঁ, তো এইগুলোই যে আপনারা যে আজকে আয়োজন করছেন, এখান থেকে আস্তে আস্তে বদলাবে না। শোনো বাবা, তুমি একটা লিখিত আবেদনও তো করো নাই, কোনোদিন করছো? তোমরা তোমরা গ্রামবাসীরা 50টা গ্রামবাসী দাঁড়াইছো কোনোদিন যে আপনার তো এটা করা নিষেধ, আপনি এটা কেন করতেছেন? দাঁড়াইছো? আই গট ইউর পয়েন্ট। তুমি কোন পার্টিকুলার ইটভাটাটার কথা বলছো আজকে আমাদের ডিজি সাহেবকে লিখিয়ে দিয়েছো, ঠিক আছে? এবং এইটা হইতে পারে না যে 106টা ইটভাটার মালিকের জন্য ঢাকা শহর বায়ু দূষণের শীর্ষ হবে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এইটা যে আমরা তুলে ধরি নাই, এটা তুমি কেমনে জানলা? আমরা তো এই গত 1.5 মাস আগের ক্যাবিনেট মিটিংয়ে ধূমপানের বিরুদ্ধে আবার নতুন করে আইন পাশ করালাম। আমাদের ব্যাপারটা হচ্ছে তোমাকে বুঝতে হবে গভর্নেন্সের। এবং এই যে ধূমপানের বিরুদ্ধে আইনটা পাশ করানো হলো, সেইখানে কিন্তু প্রবল প্রতিরোধ ছিল যে ওরা বিপুল পরিমাণ টাকা রেভিনিউ দেয়। প্রথম দফায় আইনটা ফেরত গেল, আবার দ্বিতীয় দফায় আইনটা ফেরত আসলো, এবং সেখানে প্রকাশ্যে ধূমপানের বিষয়টা আগে থেকে আইন ছিল দেশে। উই অল হ্যাভ টু। এইখানে একটা কথা আছে, তুমি দেখো নতুন আইনটা তুমি পড়ে দেখো, সেখানে বলে দেওয়া আছে 2 ফসলি বা তদূর্ধ্ব জমিতে তামাক চাষ করা যাবে না। আমরা তো কাজটা করে দিছি, এখন বাস্তবে এটা বাস্তবায়িত হবে না। পলিথিন ব্যাগ 2002 সালে করছে, কেউ বাস্তবায়ন করেনি। সেন্ট মার্টিনে পর্যটন নিয়ন্ত্রণ করতে হবে 2016 সালে বলছে, কেউ বাস্তবায়ন করেনি। আমরা বাস্তবায়নটা শুরু করে দিয়ে গেলাম। কিন্তু এটা তো অনেক লাভজনক। ওই কৃষকও প্রথমে এইটা নেবে, তাকে বুঝাইতে হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তার সাথে বসবে। আমি তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছিলাম, এইবার নববর্ষে কিন্তু একটা শোক দিবস ছিল। এইবার নববর্ষে এত সচেতনতার পরেও আমাদের আশা ছিল যে শোক দিবসকেও মাথায় রেখে হলেও তোমরা আতশবাজি ফোটাবা না। এইবার তারপরেও কিন্তু আতশবাজি পোড়ানোটা বন্ধ করা যায় নাই। এখন তাইলে আগামী বছর 31শে ডিসেম্বরে সব নাগরিকের বাড়ি বাড়ি পুলিশ যাবে আতশবাজি ফোটানো বন্ধ করতে। এটা কি সম্ভব? উই হ্যাভ টু চেঞ্জ ফ্রম আওয়ারসেলফ। আসছি, লাইট দূষণটা সার্বিকভাবে গ্রহণ করা হয়নি, তবে সেন্ট মার্টিনে করা হচ্ছে। সেন্ট মার্টিনে যে অনেক লাইট দিয়ে রাখে না, ওই বারবিকিউ পার্টি করে, ওইটা আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। ওইটা নিয়ন্ত্রণ করার সপক্ষে তোমাদেরকে দাঁড়াতে হবে, কথা বলতে হবে, কারণ সেন্ট মার্টিন বাঁচলে সবার জন্য বাঁচবে, ঠিক আছে? সো লাইট দূষণ ইন জেনারেল করা হয়নি। বাবা, একটা $1 মিলিয়ন প্রশ্ন। তবে জনগণ যদি সজাগ হয়, তাহলে জনগণের ভোটে নির্বাচিত সরকার রিয়্যাক্ট করবে না, এটা আমি মানি না। আসলে তোমরা বড় হয়েছে তো গত 16 বছরের স্বৈরশাসন দেখে, কিন্তু আমরা
1991, 1996, 2001-এ একদমই রিয়্যাক্ট করে না এমন অবস্থা ছিল না। তো এখন আশা করি তোমরা একটা ডিফারেন্ট জেনারেশন, ইউ আর ভেরি ওয়েল কানেক্টেড, ইউ উইল বি এবল টু আস্ক কোয়েশ্চেন্স টু ইউর লিডার্স। সো লেট আস বি হোপফুল, যেন না করলে উইল পুট দ্যাট প্রেশার অন দেম। নদীতে গিয়ে গোসল করালেন কি করালেন না, তার থেকে জরুরি হচ্ছে একটা কর্মপন্থা দেয়া, যেটা উনি প্রশ্ন করলেন যে শো আস আ রোড ম্যাপ, যে 1 বছরে কোনটুকুন করব, দ্বিতীয় বছরে কোনটুকুন করব, তৃতীয় বছরে কোনটুকুন করব। তারপরে 1 বছরের কাজ 2 বছরে গড়াতে পারে, 2 বছরের কাজ 3 বছরে গড়াতে পারে, বাট উই ওয়ান্ট আ রোড ম্যাপ। আমরা খালি একটা ম্যানিফেস্টো চাইলে হবে না। ম্যানিফেস্টো তো ভালো কথা বলতে তো সমস্যা নাই, কিন্তু এইটা আমরা বাস্তবায়ন পরিকল্পনাটা কি, এটা থাকলে আমাদের জন্য ভালো হতো। আমাদের যে প্রশ্নটা উনাকে করা উচিত ছিল সেই প্রশ্নটা আপনারা কেউ করেন নাই, আমি হয়তো শেষে একটু করার একটা সুযোগ নেব। আমি দেখেন, সফলতা ব্যর্থতা যার যার পারসেপশন, এটা এক একটা মানুষ এক এক রকম করে করবে, এটা কোনো সমস্যা নাই। আর ইম্পর্টেন্ট হচ্ছে বোঝা যে এরপরে যে সরকার আসবে তাকে বলে দেবেন তুমি 1.5 বছরের বেশি থাকতে পারবা না, 1.5 বছরে তোমাকে এই 20টা কাজ করে যেতে হবে। এটা তো হয় না। আপনি যে সমস্যাগুলো চীনের মতন দেশ 10 বছরে শেষ করতে পারে না, আপনি বাংলাদেশে একটা অন্তর্বর্তী সরকারকে বলবেন ওটা 1.5 বছরে কেন সমাধান হইল না, এটা হবে না। আমাদেরকে দেখতে হবে আমরা সমাধানের প্রক্রিয়াটা শুরু করেছি কিনা, এবং এই প্রক্রিয়াটা পরবর্তী সরকার চালু রাখবে কিনা। সমাধানের প্রক্রিয়া শুরু করাও কি বাংলাদেশে সহজ? আপনাদেরকে একটা উদাহরণ দিই। গত বছর সাভারে ইটভাটা চলেছে কয়টা বলেন তো? 106টা। আমরা বললাম সাভার ডিগ্রেডেড এয়ারশেড। কেন বললাম? আমাদের বায়ু দূষণের 13% আসে হচ্ছে যানবাহন, ইটভাটা, রাস্তার ধুলা, নির্মাণ সামগ্রী উন্মুক্ত রাখা, আরেকটা হচ্ছে ময়লা পড়ানো। আর ইয়ের থেকে কত পার্সেন্ট আসে? গাড়ির থেকে 6% আসে পুরনো বাস থেকে, পাবলিক ট্রান্সপোর্টেশন। আচ্ছা আপনারা আমাকে হাত তুলে বলেন তো, ঢাকা শহরে যত বাস চলে তার মধ্যে কালো ধোঁয়া বেরোয় না এমন একটা বাস দেখছেন? হাত তোলেন। নাই। এখন বলেন একটা 1 বছরের সরকার 28,000 বাস রাস্তা থেকে সরাই দিয়ে যেতে পারবে? কিন্তু কাজটা কি শুরু হয়েছে? কাজটা শুরু হয়েছে। আমরা 100টা ইলেকট্রিক বাস আনবার একটা প্রকল্প গত একনেক সভায় অনুমোদন করেছি। আমরা তো সরাসরি কিনে ফেলতে পারি না মার্কেট থেকে, একটা প্রক্রিয়া দিয়ে যেতে হয়। এইবার বলেন তো, আমি বিআরটিএ-কে বললাম যে আমরা আপনাদের এই বাসগুলোর ফিটনেস কেমন করে পাই, আমরা এগুলোকে স্ক্র্যাপ করব। তখন বলল আমাদের তো স্ক্র্যাপ পলিসি নাই। কত বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে? 54। আচ্ছা এখন একটা স্ক্র্যাপ পলিসি করা হয়েছে, সেই পলিসি অক্টোবরের 28-এ হওয়ার কথা ছিল, আজকে জানুয়ারি মাসের কয় তারিখ? এই এতটা মাসে প্রতি সপ্তাহে একবার করে আমি ফোন দিয়েছি যে স্ক্র্যাপ পলিসির কি হলো। এই পলিসি আমি করতে পারবো না, এই পলিসি বিআরটিএ-কে করতে হবে। বিআরটিএ শেষ পর্যন্ত সেই পলিসি করেছে। আশা করি আগামী সপ্তাহে সেই পলিসি গেজেট নোটিফিকেশন হবে, তারপরে গিয়ে কাজে নামতে হবে। এবার আসেন ইটভাটা। আমরা বললাম সাভার থেকে যেই বাতাসটা শুষ্ক মৌসুমে আসে, দেখেন আমাদের রাস্তাও ঠিক করতে হয় শুষ্ক মৌসুমে, বর্ষার সময় করার উপায় নাই। আমাদের ইটভাটাও চলে শুষ্ক মৌসুমে, বর্ষার সময় করতে পারে না। এখন আমরা উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে ইটভাটার মালিকদের সাথে বসে বললাম 106টা ইটভাটার প্রফিট কোনোভাবেই ঢাকার 1,80,00,000 মানুষের জীবনের চাইতে বড় হতে পারে না। ফলে আপনারা এবার সাভারে ইটভাটা চালাবেন না। সাভারকে আমরা ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করলাম। বাংলাদেশে এর আগে কোনো এলাকা ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা হয়েছিল? তো এবার যে হইল সেটা নিয়েও তো কথা বললেন না, এখন তো আর করেন না, এখন তো চুপ করে রইলেন, তা তো হবে না। আচ্ছা এখন শোনেন, হাততালির ব্যাপার না বাবা, হাততালির ব্যাপার না, আজকে আলোচনাটা হচ্ছে দায়িত্বটা বুঝে নেওয়ার। এখন আমরা অক্টোবর নভেম্বরে ওইখানে অভিযান করলাম, ডিসেম্বরেও আমরা যখন অভিযান করি ওদের সাথে কিন্তু আমরা আগে কথা বলেছি, বুঝেছি, মন্ত্রণালয় পর্যায়ে কথা হয়েছে, অধিদপ্তর পর্যায়ে কথা হয়েছে,
উপজেলা পর্যায়ে কথা হয়েছে, তারপরেও তারা ওখানে ইটভাটা চালাচ্ছে। তারপরে যখন আমরা অভিযান করি, হাইকোর্ট থেকে কাগজ নিয়ে চলে আসছে স্ট্যাটাস কো, মানে যে অবস্থায় আছে সেই অবস্থায়। ওই কাগজ 14টা মামলা, তাহলে 14টা মামলায় আমার আবার উকিল নিয়োগ দিয়ে 14টা মামলা কন্টেস্ট করতে হয়। এটা জাতীয় দর্শন হইতে হবে, এটা খালি একটা অধিদপ্তরের কাজ হলে হবে না। আমি ব্যাখ্যাটা দিচ্ছি। তারপরে সেই মামলাগুলোতে আমরা হাইকোর্ট থেকে আমাদের উপরে বলা হলো অভিযান বন্ধ করতে, আমরা অভিযান বন্ধ করতে বাধ্য হলাম। তারা স্ট্যাটাস কো নিয়ে, স্ট্যাটাস কো মানে যেরকম আছে ওরকমই থাকবে, তারা কিন্তু ওরকম থাকলো না। তারা কি করলো, ইট পোড়ানো শুরু করলো রাতে রাতে, বুঝছেন? এই হচ্ছে আমাদের ইমানের অবস্থা, দিনের বেলা করে না, রাতে রাতে। এখন পরিবেশ অধিদপ্তরের লোকজনের রাতেও গেছে। যাই হোক, এইবার সর্বোচ্চ সংখ্যক ইটভাটা চলেছে হচ্ছে পত্রপত্রিকার বিবরণ অনুযায়ী 40টা, আমাদের হিসাব অনুযায়ী 30টা। আমরা গতকালও ইটভাটা ভেঙেছি, তার আগের দিনও ভেঙেছি, তার আগের দিনও ভেঙেছি। কিন্তু এটা কি সমাধান? দেশের সরকার যখন বলে দেবে তুমি ইটভাটা চালাবা না, আমরা এতদিন যাবৎ অভ্যস্ত সরকারি মেশিনারিকে টাকা পয়সা দিয়ে বুঝ দিয়ে রাখতে। আমরা অভ্যস্ত রাজনীতিবিদদের মাধ্যমে এই অভিযানগুলো থামাতে। এইবার কিন্তু এই অভ্যাস কাজে দেয় নাই। এবার অভিযান চলেছে এবং ইটভাটা ভাঙা হচ্ছে। কামরুজ্জামান ভাই অনেক কথা বলবেন, কিন্তু উনি এই কথা বলবেন না যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে গত বছরে 2025-এ 2024 সালে যত দূষণ ছিল, এবার কিন্তু 2024-এ বায়ু দূষণে ঢাকা যতবার শীর্ষে গেছে, 2025-এ ঢাকা কিন্তু ততবার শীর্ষে যায় নাই। কথাটা সত্য কি না? এইটা বলছেন ওদেরকে? বলেন নাই। আশাটা জাগাবে না, খালি হতাশাটা দিবে। তো এই যে একটা বছরে বায়ু দূষণের শীর্ষে যাওয়ার দিনের সংখ্যা আমরা কমিয়ে আনলাম, এইটা কি একটা ভালো লক্ষণ নাকি ভালো লক্ষণ না? এই জানুয়ারি মাসে আবার ওই সংখ্যাটা বাড়লো। এটার বাস্তব কথা হচ্ছে, আমি যেহেতু এখন তথ্য মন্ত্রণালয়ে আমি ওদিকে মন দিচ্ছি, প্রশাসন এখন নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে গেছে, আর ইটভাটার অভিযানটা করা যাচ্ছিল না। আবার যখন জানুয়ারিতে পরপর 2বার দেখলাম বায়ু দূষণের শীর্ষে যাচ্ছে, আমি আবার ফোন করলাম ডিজি সাহেবকে এবং আবার পুলিশকে, র্যাবকে, সেনাবাহিনীকে ধরে আবার অভিযান। কিন্তু এই অভিযান চালানোটা কিন্তু বিষয় না, বিষয় হচ্ছে আমাকে আইন মানতে হবে। এই যে আইন মানানোর অভ্যাস ইটভাটা মালিকদের করা, এই অভ্যাস করার প্রক্রিয়াটা তো শুরু হয়েছে। এই অভ্যাস করার প্রক্রিয়াটা যদি 1 বছরে কেউ করে ফেলতে চায়, হি অর শি ইজ মোস্ট ওয়েলকাম। চলে আসেন, আমি দায়িত্ব দিয়ে দিই, আপনারা করে ফেলেন। সেটা পারবেন না করতে। কাজেই হইল না, হচ্ছে না, এসব কথা বলে হতাশা না ছড়িয়ে কোন পর্যন্ত হয়েছে, এখান থেকে কেমন করে উই টেক ইট ফরওয়ার্ড, এইটা বলেন এই প্রজন্মকে। তাহলে এই প্রজন্ম দায়িত্ব নেবে। যেই প্রজন্ম জুলাই আগস্ট করতে পারে, সেই প্রজন্ম ওই দায়িত্বটাও নেওয়ার জন্য প্রস্তুত। আমাদের আগের কোনো সরকার কোনো কিছু করে নাই, কথাটা ঠিক না, কিন্তু বিষয়টা হচ্ছে পরিবেশ কোনো সময়ই প্রাধান্য পায় না। আপনি যদি দেখেন সরকারের রিসোর্স, সরকারের প্রকল্প, সরকারের টাকা কোন মন্ত্রণালয় সবচেয়ে কম পায়, লাস্ট 10টার মধ্যে পরিবেশ থাকে। এখন আপনি জনবলের অভাব আমি দেব না, কেন দেব না জানেন? আপনারা থাকতে দেশের জনবলের অভাব কি? আপনারাই দেশের জনবল, আপনারাই কাজ করবেন, কিন্তু আপনাদের ফোকাসটা ঠিক হইতে হবে। এখন এয়ার পলিউশন, আমি বলছি যদি সত্যি সাভারে ইটভাটা বন্ধ করা যায়, যদি সকল প্রকল্পে নির্মাণ সামগ্রী ঢেকে রাখা যায়, যদি জিরো সয়েল যে কর্মসূচিটা আমরা গ্রহণ করেছি, যে কোনো ফুটপাতে মাটি দেখা যাবে না, সবখানে আপনার ঘাস হলেও লাগানো থাকবে, এই সমস্ত প্রকল্প সরকারি আমলাতন্ত্র ঠেলে ঠেলে বাস্তবায়ন করতে 3 বছর লাগতো। আমরা 1 বছরে বেশটুকুন পরিমাণ করে দিয়ে গেছি। যদি এই প্রক্রিয়াটা অব্যাহত থাকে, তাহলে বাংলাদেশে আশা করি 3 বছরের পরে আর বায়ু দূষণের শীর্ষ এই কথাটা আমরা শুনবো না। এটা আপনি বেইজিংয়ে যান, সেখানে তাদের 10 বছর সময় লেগেছে বায়ু মানটা উন্নত করতে। আমাদের বায়ু দূষণের শীর্ষ এই অবস্থান থেকে আমরা সরে আসব 3 বছরের পরে। গত বছরই তো আমরা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে মাত্র 1 দিন ওই অবস্থায় গেছিলাম। তারপরে বায়ুর মান উন্নত করতে ইস্টার্ন রিফাইনারির যে রিফাইনিং ক্যাপাসিটি, ওটা বাড়াইতে হবে। ওটা বাড়াইতে গেলে 1000 কোটি টাকার প্রকল্প লাগে। 1000 কোটি টাকার প্রকল্প গত একনেকে অনুমোদন করে দিয়ে গেছি আমরা। এখন ইস্টার্ন রিফাইনারি যখন 5 বছর লাগবে এটা প্রসেস পুরো শেষ হতে, তখন আমাদের পেট্রোলিয়ামের স্ট্যান্ডার্ড ইউরো 2 থেকে ইউরো 6-এ চলে যাবে, তখন আপনার বায়ুমান উন্নত হবে।
এখন আপনি দূষণ নিয়ন্ত্রণে এটাকে সহনীয় করে রাখবেন কোনো রকমে, কিন্তু আপনি এইটাকে উন্নত করতে পারবেন যখন আপনার পেট্রোলিয়ামের মানটা বাড়ে। আপনাদেরকে একটা ছোট বিষয় দেখাই, এটা একটু কষ্ট করে দেখে নেন। দিস ইজ আ গ্রুপ, এই গ্রুপটার নাম হচ্ছে অ্যাডভাইজারি গ্রুপ অন এয়ার পলিউশন কন্ট্রোল। আমরা সংশ্লিষ্ট অ্যাডভাইজাররা এখানে থাকি এবং কোন দিন ঢাকা শহরের কোথায় পানি ছিটানো হচ্ছে সেটা আমরা দেখি। আমরা এমনকি পত্রিকাতেও বিজ্ঞপ্তি দিয়েছি যে কারো এলাকায় বায়ু দূষণ বেশি হলে, যেহেতু এটা রাতারাতি কমানো যাবে না, এই নাম্বারে ফোন করে পানি ছিটানোর জন্য আবেদন করেন। কেউ আবেদন করছিলেন? আমার কাছে 2টা আবেদন এসছে, আমি 2টা গাড়ি পাঠিয়েছি কিন্তু। সো উই অল হ্যাভ টু এঙ্গেজ। আর এটা রাতারাতির ব্যাপার না, তবে বায়ু দূষণ নিয়ন্ত্রণটা যেই কর্মসূচিটা আমরা শুরু করেছি, এটা যদি কন্টিনিউ করা যায় বায়ু দূষণটা নিয়ন্ত্রণে আসবে। কিন্তু বায়ুর মান উন্নত করতে আপনাকে ইলেকট্রিক ভেহিকেলে চলে যেতে হবে, আপনার ইস্টার্ন রিফাইনারির ক্ষমতা বাড়াতে হবে। আগামী সরকারের জন্য কিছু অনুরোধ রাখছি। একটা অনুরোধ হচ্ছে কতগুলো প্রাধান্য ঠিক করা, তার মধ্যে একটা প্রাধান্য হচ্ছে এয়ার পলিউশন। এয়ার পলিউশনের কাজগুলো আমরা ভিত্তিগুলো করে দিয়ে যাচ্ছি, তারা যদি এগিয়ে নিয়ে যায় আশা করি কাজ আগাবে। আরেকটা হচ্ছে নয়েজ পলিউশন। আমাদের ওনাকে তো নয়েজ পলিউশন নিয়ে কেউ প্রশ্ন করলেন না, এটা তো করতে পারতেন আপনারা, যে রাত কয়টা পর্যন্ত আমরা আওয়াজ করব, এটা একটা জরুরি বিষয় তো, তাই না? এখন নয়েজ পলিউশনটা আমাদের 4 থেকে 6 জন ম্যাজিস্ট্রেট দিয়ে রাস্তায় দাঁড়িয়ে গাড়িকে ফাইন করা সম্ভব না। সেজন্য আমরা শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালাটা 2025-এর 25 না 26-এর শেষে নতুন করে এনেছি। এখানে ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে পুলিশ সার্জনকে। ঠিক নেপালে এইভাবে পুলিশ সার্জনকে ক্ষমতা দেওয়ার ফলে পুলিশ সার্জন যেহেতু সারাক্ষণ রাস্তায় থাকে, সে ফাইন করে করে মানুষের ভিতরে একটা ভয় ঢুকিয়ে এটা কিন্তু পরিবর্তন করে এনেছে। আমরা আবার নতুন করে 25 তারিখে, আগামীকালই তো শুরু করছি আবারও এয়ারপোর্ট রোড দিয়ে, কিন্তু এইবার আইনটা প্রয়োগ করবে হচ্ছে পুলিশ, কারণ আমাদের ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের আরও অনেক কটা জায়গায় যেতে হয়। সো এইটা একটা কাজ, তারা যেন নয়েজ পলিউশনকে, মানুষকে হর্ন বাজানোর অভ্যাস থেকে আমরা সরিয়ে আনতে পারি। এবার আসেন, আরেকটা অনুরোধ থাকবে ফরেস্ট রেস্টোরেশন। আমরা আমাদের সীমিত সময়ে 3টা বনকে বেছে নিয়েছি। একটা বন হচ্ছে শালবন, একটা বন হচ্ছে চুনতি অভয়ারণ্য, কারণ ওটা হচ্ছে এভারগ্রিন। শালবন হচ্ছে পাতাঝরা বন। আরেকটা উপকূলীয় বন হচ্ছে সোনাদিয়া বন। এই উপকূলীয় সোনাদিয়া বনে চিংড়ি চাষিরা বেজাকে দিয়ে দিয়েছিল, সোনাদিয়া বনে ওখানে ইকোনমিক জোন হবে। আমরা দায়িত্ব নেওয়ার পরে ওই 20,000 একর বনভূমি আমরা বেজার থেকে বন অধিদপ্তরে ফিরায় আনছি। ওই এখন তো হাততালি দেন না, এখন তো দিতে হবে। উন্নয়ন প্রকল্পে যে বন চলে গেছিল সেই বন ফিরিয়ে আনছি। তারপরে কক্সবাজারের 700 কত একর একেবারে অপূর্ব সুন্দর বন, এটা প্রশাসনের বড় কর্তাদের ট্রেনিং সেন্টারের জন্য দিয়ে দেওয়া হয়েছিল, সেটা ফিরায় আনছি। বাফুফের 20 একর ফিরায় আনছি। আচ্ছা, এইবার মধুপুর চুনতিতে 20,000 একরের মধ্যে 5,000 একর বেদখল। সে বেদখল কি 1 বছরে ফিরিয়ে আনা যাবে? গ্রামকে গ্রাম হয়ে গেছে। আর 5,000-এ আকাশমণি। এই 5,000-এর মধ্যে 2,000-এর আকাশমণি যাতে সরিয়ে আমরা ওই নেটিভ বন ফিরিয়ে আনতে পারি, সেজন্য আমরা প্রকল্প অনুমোদন করে দিয়েছি, কাজও শুরু হয়েছে। আপনারা খেয়াল রাখবেন যারা চট্টগ্রামের আছে, যাতে এই বর্ষায় গাছগুলো লাগানো হয়। আমাদের প্রকল্প অনুমোদন হতে হতে শীতকাল চলে এসেছিল। তাইলে চুনতি অভয়ারণ্যের 5,000 যেটা বেদখল, সেটা আমরা গ্রাম বন বিধিমালা করে দিয়ে যাচ্ছি, ওটা গ্রাম বন হিসাবে ম্যানেজ করবে। আর বাকি 5,000 যেখানে আকাশমণি আছে, আমরা 2,000-এর প্রকল্প দিয়ে গেছি। আপনারা খেয়াল রাখবেন যে ওই 2,000-এ আসলেই আকাশমণি সরিয়ে অন্য গাছ লাগানো হয়। তো আগামী সরকারের প্রতি আহ্বান থাকবে যে প্রাকৃতিক বনগুলো দয়া করে ফেরত আনেন। শোনেন, আপনারা দেখেন নাই, আমরা যখন গাজীপুরে বন উচ্ছেদ করতে গেছি, তখন একজন রাজনৈতিক নেতা বলেছে বন বিভাগ যদি এখানে অবৈধ দখল উচ্ছেদ করতে আসে আমাকে খবর দিবা, এই হইল আমার ফোন নাম্বার, এখানে কোনো উচ্ছেদ কার্যক্রম চলবে না। দেখেন নাই সেটা? তারপরেও তো আমরা উচ্ছেদ কার্যক্রম করেছি, বন ফিরিয়ে আনছি। সেসব কথা তো বলতে হবে। বাবা শোনেন, 1.5 বছরে সব কাজ করা গেলে সরকারের মেয়াদ আর 5 বছর করার দরকার নাই, সবাইকে 1.5 বছরেই করে রাখেন, তাহলেই তো ভালো হয়। এবার একটু আসি ওয়াটার, ইন্ডাস্ট্রিয়াল পলিউশনে আসি। দেখেন, ইন্ডাস্ট্রিয়াল পলিউশনে
আমি শ্যামপুরে হাত দিতে চেয়েছিলাম, কিন্তু আমি দেখেছি যে শ্যামপুরে এর আগেও বেশ কয়েকবার অভিযান হয়েছে, বন্ধ হয়েছে, আবার ওরা চালু হয়ে যায়। ওই ইটভাটার মতন টম অ্যান্ড জেরি চলতে থাকে। ইটভাটাতে যেমন সরকারি সকল নির্মাণে পোড়ানো ইটের বিকল্প যে আপনার ব্লক ব্যবহার করতে হবে, তাইলে আর ইটের চাহিদা না থাকলে তো সে ইট করবে না। তেমনিভাবে আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল পলিউশনে একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান করেন, তাহলে বরং আপনার জন্য ভালো। আমরা কি কাজ করেছি সেটা আপনাদেরকে বলি। আপনারা শুধু দোয়া করবেন যে 10ই ফেব্রুয়ারিতে যেন এই প্রকল্পটা ওয়ার্ল্ড ব্যাংকে পাশ হয়ে যায়। সেটা হচ্ছে ঢাকার 4টা নদী বুড়িগঙ্গা বাদে। আরেকটা কথা একটু বলে রাখি, আমি রিজওয়ানা আপা দেখলে বলে হয়তো মনে হয় যে উনি নদী কেন রক্ষা করতেছে না। নদী রক্ষা কমিশন কিন্তু আমার অধীনে না, এটা হচ্ছে অভ্যন্তরীণ নৌ পরিবহন। যাই হোক, সরকারে থাকলে সবটারই দায়িত্ব নিতে হয়, নিয়ে নিলাম। ঢাকার 4টা নদী আর 20টা খাল। আমাদের সময় খাল আমরা এসে অল্প টাকায় খরচ করেছি, বড় প্রকল্প নেই নাই। এবার ঢাকা শহরে জলাবদ্ধতা অল্প হয়েছে, মারাত্মক জলাবদ্ধতা হয় নাই, যে আধা দিন পর্যন্ত জলাবদ্ধতা ছিল। এটা কি সত্য নাকি সত্য না, সেটা তো বলতে হবে সত্য কিনা। এবার 27 নম্বর রোডে পানি উঠছিল, তো তাহলে বলেন না কেন? আপনি যে বললেন আপনি কিছুই দেখেন নাই, দেখতে হবে তো কিছু। আচ্ছা, এখন কথা হলো এই 4টা নদী আর 20টা খাল যদি আমরা বিশ্ব ব্যাংকে একটা প্রকল্প দিয়েছি। বিশ্ব ব্যাংকের বোর্ড 10ই ফেব্রুয়ারি মিটিংয়ে বসবে। আমাদের পর্যায় থেকে এই প্রকল্প আমরা পাশ করে দিয়েছি। যদি বিশ্ব ব্যাংকের বোর্ড এই প্রকল্প পাশ করে, তাহলে একটা কম্প্রিহেন্সিভ প্ল্যানিং হবে। প্রায় 700-750 প্রতিষ্ঠান নদী দূষণ করে। আমরা কয়টা প্রতিষ্ঠানকে বন্ধ করব? ফলে যদি ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট সততার সাথে অনলাইন মনিটরিং করে আপনাদেরকে সাথে নিয়ে, তাইলে আমার মনে হয় কি যে ওই সিস্টেমেটিক অ্যাপ্রোচে গেলে নদী দূষণটা কমবে। এর মধ্যে আরেকটা সুখবর দিয়ে রাখি, এর মধ্যে একটা নদী আছে তুরাগ নদী। এই তুরাগ নদীর পুরোটা খনন করার জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত, মানে ওই প্রকল্পে ফিজিবিলিটিও করা আছে। নানান আমলাতান্ত্রিক জটিলতায় আমরা সেপ্টেম্বরে প্রকল্পটা পাশ করাতে পারলাম না। আমরা যদি ফেব্রুয়ারিতে পাশ করে যাই, আমরা পারি আর না পারি, পরের সরকার যেন এই প্রকল্পের প্রত্যেকটা টাকা ঠিক কাজে ব্যয় করে, এইটা আপনারা দেখবেন। এবং এইটা কিন্তু অন্যান্য নদী প্রকল্পের মতন না, 4টাকে একসাথে নিয়ে করা হয়েছে। এবার আসি বুড়িগঙ্গায়। হয়তো ভাববেন বুড়িগঙ্গা নিয়ে কেন কিছু করা হলো না। বুড়িগঙ্গা নিয়ে আমি কাজ শুরুও করতে পারতাম না, আমি কাজ শেষও করতে পারতাম না। বুড়িগঙ্গার নিচে 5 থেকে 7 মিটারের পলিথিনের আস্তর। আমাকে একটা জায়গা দেখান যে আপা এই পলিথিনগুলো তুলে নিয়ে অমুকখানে রাখতে পারবেন, দেখান। সেজন্য আমরা কি করেছি, চীনা বিশেষজ্ঞদের সাথে, চীনা একটা সরকারি দল এসেছিল, তাদেরকে আমরা বুড়িগঙ্গা নদীটা দেখিয়েছি। তারা এখন আমাদের সাথে টার্মস অফ রেফারেন্স ফাইনাল করছে। আমি আশা করি আমি যাওয়ার আগে টার্মস অফ রেফারেন্স ফাইনাল হয়ে যাবে। সো অন্য 4টা নদী আমরা বিশ্ব ব্যাংকের একটা প্রকল্পে দিয়েছি, আর 20টা খাল। আর এই বুড়িগঙ্গা নদীটা যদি চীনারা রাজি হয়, তাহলে চীনাদের সাথে দেখেন এইখানে সিওয়েজ যায়। ওই যে 4টা নদীর কথা বললাম, ওই 4 নদী প্রকল্পে কিন্তু ছোট ছোট সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা দিয়েছি, মিউনিসিপ্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট আমরা দিয়েছি। কারণ ওয়াসাকে জিজ্ঞেস করছি যে কতদিন লাগবে তোমার এই ময়লা পানি নদীতে ফেলানো বন্ধ করতে, বলে 2034 সাল পর্যন্ত। তো বাবা, এগুলো বলে ফেলা সহজ যে 1 মিনিটে করে ফেলেন, 1 মিনিটে এগুলো হয় না। এবং এইখানেও আপনাদেরকে বলবো লেখাপড়া করতে, শুধু হাততালিও দিবেন না, ইয়াও করবেন না। লেখাপড়া করে দেখেন যে নেপালে, চীনে, দক্ষিণ কোরিয়াতে, বিলেতে কতদিন সময় লেগেছে। সময় লাগে, কিন্তু কাজটা যেন ঠিক মতন হয়, এটা আপনারা দেখবেন। তাহলে আগামী সরকারের প্রতি অনুরোধ থাকবে এয়ার পলিউশন এবং ব্রিক ক্লিনের পোড়ানো ইটের থেকে ব্লকে চলে যাইতে, নয়েজ পলিউশন, ফরেস্ট রেস্টোরেশন, ইন্ডাস্ট্রিয়াল পলিউশন, আরেকটা হচ্ছে ওয়াইল্ড লাইফ। আপনাদেরকে প্রজন্মকে একটা ধন্যবাদ দিই, কেন জানেন? আমাদের সময়ে ধরেন আমি উপদেষ্টা, আমার প্রোটোকলের লোকেরা নেমে রাস্তার কুকুরকে লাথি মারে, কারণ ওরা মনে করে কুকুর এসে আমাকে কামড় দিবে। এটাই হচ্ছে আমাদের মনস্তত্ত্ব। তার বিপরীতে আপনারা দাঁড়িয়েছেন, আপনারা এখন কুকুরকে লেপ দেন, কুকুরের যত্ন নেন, বিড়াল পালেন, মেছো বিড়ালের পক্ষে দাঁড়ান। এই প্রজন্মই সেই আমরা তো আশরাফুল মখলুকাত, এই প্রজন্ম সেই দায়িত্ববোধটা নিয়েছে। আমরা নতুন একটা বন আইন করেছি, বন আইন না, বন সংরক্ষণ আইন। সেখানে কি বলছি জানেন? কোনো প্রাকৃতিক বনে জমি পরিবর্তন করা যাবে না,
প্রাকৃতিক বনের ভিতর দিয়ে রাস্তা, প্রাকৃতিক বনের ভিতর দিয়ে অন্য কিছু, ট্রেন লাইন, এগুলো হবে না। প্রাকৃতিক বনে আর কেউ হাত দিতে পারবে না। দ্বিতীয় যে কথাটা বলেছি, একেবারেই নেহায়েতি না পারলে অপরিহার্য জাতীয় প্রয়োজনে যদি প্রাকৃতিক বন ছাড়া অন্য কোনো বনে কোনো কাজ করতে হয়, তাহলে ক্ষতিপূরণমূলক বনায়ন আগে করে নিতে হবে, তারপরে হাত দিতে হবে। হাতির জন্য সবাই কাঁদি। হাতি আমি কোথায় রাখবো? হাতি রাখবো কোথায়? হাতিকে তো 70 কিলোমিটার হাঁটতে হয়। আমাকে একটা 70 কিলোমিটার বন দেন না আপনি। তো 70 কিলোমিটার বন কি এক বছরে সৃষ্টি করে রাখা যায়? করে ফেলা যায়। কিন্তু কি করতে হবে? চুনৌতিকে ফেরত আনতে হবে। আপনি রোহিঙ্গাদের জন্য সমস্ত বন কেটে ফেললেন, এখন কি করবো? রোহিঙ্গা ফেরত পাঠিয়ে দিয়ে ওখানে বন লাগাবো? তাও তো হচ্ছে না। সো দের আর প্র্যাকটিক্যালিটিস। কিন্তু নতুন যে আইনটা করেছি, দয়া করে সেখানে একটু পড়ে দেখবেন। ওইখানে খালি বন্যপ্রাণী বলি নাই, বন নির্ভর জনগোষ্ঠীর অধিকারের কথাও বলছি, যে তাদের অধিকারগুলো সেটেল করে দেন, এবং সেই সেটেলমেন্টের প্রক্রিয়াও আমি শালবন দিয়ে শুরু করে যাব। এবার একটু আসি, পানির কথা বললেন উনি। হ্যাঁ, আচ্ছা বলেন তো, তিস্তা প্রকল্প, তাকে থাকা একটা প্রকল্প, তাকে থেকে নামাইছে কোন সরকার? চীনা রাষ্ট্রদূতের সাথে চীনার রাষ্ট্রপ্রধানের সাথে যখন আমাদের সরকার প্রধানের কথা হয়েছে, সেখানে কি কমিটমেন্ট করে আসা হয়েছে? যে তিস্তা প্রকল্পটা বাস্তবায়ন করা হবে। তিস্তা বাস্তবায়ন করা হবে নদী ভাঙ্গন রোধ করতে, বন্যা প্রতিরোধ করতে, সেচ দিতে। একটার সাথে একটার কাজের কোনো মিল আছে? আপনাকে সেচও দিতে হবে, মানে পানি লাগবে, আবার ওইদিকে নদী ভাঙানো ঠেকাইতে হবে, আবার বন্যাও নিয়ন্ত্রণ করতে হবে। কাজেই অত্যন্ত জটিল একটা প্রকল্প। আমরা এটা করে ফিজিবিলিটি করে চীনা কর্তৃপক্ষের কাছে দিয়েছি। তারা এটা যাচাই বাছাই করছে। এটা বেশ বড় টাকার প্রকল্প। তারা বলেছে, আপনারা দেখেছেন যে গত কয় তারিখে চীনা রাষ্ট্রদূতকে নিয়ে আমি তিস্তাতেও গেছিলাম, 19 তারিখে। ওনারা বলেছেন ওনারা প্রতিশ্রুতিবদ্ধ। এবার আসেন পদ্মায়। আমরা কিন্তু পদ্মা ব্যারেজের প্রকল্প ফাইনাল করে প্ল্যানিং কমিশনে জমা দিয়েছি, এবং প্ল্যানিং কমিশনের প্রাথমিক অনুমোদনটা পাওয়া গেছে। এখন চূড়ান্ত অনুমোদন পাওয়া গেলে এই সমস্ত একটা প্রকল্প ডিজাইন করে ফিজিবিলিটি করতেও তো মানুষের 2 বছর সময় লেগে যায়। যাই হোক, এগুলো প্রকল্প আগের সরকার করে শেলফে রেখে দিয়েছিল, আমরা নামিয়ে সেগুলোকে বাস্তবায়ন করছি। আরেকটা কথা বলে যাই, আমরা 8টা বিভাগীয় সদরে 8টা নদীকে দখল দূষণ মুক্ত করতে চেয়েছি। সেই 8টা নদীর দখল দূষণ মুক্ত করার প্রক্রিয়া প্রত্যেকটা ডিভিশন পর্যায় থেকে এসছে, জেলা পর্যায় থেকে এসছে। সেখানে স্থানীয় নদীকর্মী, পরিবেশ কর্মী সম্পৃক্ত ছিল। এর মধ্যে 6টা প্রকল্প প্ল্যানিং কমিশন চূড়ান্ত অনুমোদন দিয়ে দিয়েছে। আশা করি বড়াল এবং আলাইকুড়ি এই দুটা এই সপ্তাহে আমরা অনুমোদন নিতে পারবো। পরের সরকার সেগুলো কাজ করবে। যেই এলাকা সে লৌহজং দেখবেন, যে সিলেটের সে সুতাং দেখবেন, যে চট্টগ্রামের সে বাঁকখালী দেখবেন, যে রাজশাহী সে বড়াল দেখবেন। কিন্তু প্রকল্পগুলো আমরা অল্প ব্যয়ে 50 কোটি টাকার নিচে প্রত্যেকটা প্রকল্প এগুলো পাশ করানো হয়েছে। আরেকটা কাজ করা হয়েছে, নদীর জন্য হার্মফুল স্ট্রাকচার যেগুলো আছে সেগুলোর একটা তালিকা পানি উন্নয়ন বোর্ড করেছে। আমরা কিন্তু পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে মানুষকে বলেছি যে আপনার এলাকায় যদি পানি উন্নয়ন বোর্ডের কোনো স্লুইস গেট বা অন্য কোনো কারণে আপনি মনে করেন যে পানি প্রবাহ নষ্ট হয়ে নদী মারা গেছে, আমাদেরকে জানান। কেউ জানিয়েছেন? যদি থেকে থাকে এমন, আপনারা আমাদেরকে জানাবেন। আমাদের পাবলিসিটি কম না ভাই। পাবলিসিটি যারা করে তারা কোন সময় লাইসেন্স পাইছিল ওটা হিসাব করে দেখেন। আর পাবলিসিটি জরুরি কথা না, কাজগুলো করে দিয়ে যাব, সব তো ডকুমেন্টারি থাকবে। এলাকার লোক তো বলবে ভবদহের জলাবদ্ধতা নিরসন হয়েছে এবছর, হয়েছে তো। এখন সেনাবাহিনী, এখন জানাবো বাবা, এটা আমরা এক বছর পূর্তিতে জানিয়েছি, আবার যাবার আগে জানিয়ে দিয়ে যাব। আপনারা সেন্ট মার্টিনের কথা বলেন, ওইখানে তো ব্যাড পাবলিসিটি কম হয় নাই। আপনারা কাউন্টার দ্বারা গুড পাবলিসিটি করছিলেন, সেটা তো আপনাদের দায়িত্বের জায়গা। থ্যাংক ইউ, সেটা আপনাদের দায়িত্বের জায়গা। আমরা চলে যাওয়ার পরে যেন আবার না শুনতে হয় যে কাছিমের চেয়ে মানুষের দাম বেশি। আমরা যেন বুঝবার চেষ্টা করি যে প্রকৃতি ইজ ইররিপ্লেসেবল। সো আমার পরবর্তী সরকারের কাছে আবেদন থাকবে, এই কটা ইস্যুকে আরেকটা ইস্যুতে প্রায়োরিটাইজ করা উচিত, সেটা হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট। 54 বছরে বাংলাদেশে ওয়েস্ট ম্যানেজমেন্টে কিচ্ছু হয় নাই, খালি আপনার বাসার থেকে এসে ময়লা নিয়ে যায়। আমরা আগামী সরকার যদি অন্তত বিভাগীয় সদর থেকেও শুরু করে ওয়েস্ট সিগ্রেগেশন, রিসাইক্লিং এবং ওই যে সার প্রস্তুত করা,
এটা যদি আগামী 3-4 বছরে কোনো সরকার করে তাহলে গোটা দেশেই এটা রেপ্লিকেটেড হইতে পারবে। এখানে কিন্তু কৃষি মন্ত্রণালয়ের সম্পৃক্ততা থাকবে, কারণ তারাও এই সারটাকে কৃষক পর্যায়ে নেবে। কৃষক কিন্তু এই সারটা বেশি কিনতে চায় না, তারা কেমিক্যাল সারটা কিনতে চায়। কাজে এই মনস্তাত্ত্বিক পরিবর্তনটা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন করবে। টু সাম আপ, আই উড সে এয়ার পলিউশন, নয়েজ পলিউশন, ফরেস্ট রেস্টোরেশন, ওয়াইল্ড লাইফ ওয়েলফেয়ার, এটারও নতুন আইন হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল পলিউশন, ট্রান্সবাউন্ডারি ওয়াটার, যে ছোট ছোট 8টা প্রকল্প আমরা পাশ করে দিয়ে যাচ্ছি সেগুলোর কাজ করা, আর হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট। সরকার যদি এই 7টা দিকে মনোনিবেশ করে, প্রপার রিসোর্স অ্যালোকেশন করে, অনেক বড় বড় স্ট্রাকচার না, মেগা স্ট্রাকচারের পরিবর্তে সরকারের যদি পরিকল্পনা থাকে 100 মেগা স্ট্রাকচার, তাহলে আমরা যদি একটা অন্তত বাদ দেই, ওই একটা অ্যালোকেশন যদি আমরা ওয়েস্ট ম্যানেজমেন্টে দেই, তাহলে কিন্তু আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্টটা ইমপ্রুভ করবে। সব সরকারই কিছু না কিছু কম বেশি কাজ করে, তো মূল্যায়ন মানুষের ব্যাপার, এটা কোনো সমস্যা না। কিন্তু আমরা যে ভিত্তিটা স্থাপন করে দিয়ে যাচ্ছি, এই ভিত্তিটা সুদৃঢ় থাকবে যখন আপনারা সজাগ থাকবেন, পরবর্তী সরকার তার রাজনৈতিক কমিটমেন্ট দেখিয়ে জনগণকে সম্পৃক্ত করে কাজগুলো করে দিয়ে যায়। আমাদের সরকারের সময় আমরা ভবদহের মতন একটা অনেক লং স্ট্যান্ডিং সমাধান, গত 30 বছর যাবৎ যেখানে জলাবদ্ধতা হচ্ছিল, সেই জলাবদ্ধতা নিরসনে কার্যকরী কাজ করতে পেরেছি, কিন্তু আমরা বিল ডাকাতিয়ার কাজটা করতে পারি নাই। উই ডিড নট হ্যাভ এনাফ টাইম, দিজ আর কমপ্লেক্স প্রসেসেস। সো দেশটা এন্ড অফ দ্য ডে আমাদের সবার, দেশের মানুষের প্রায়োরিটি হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট, প্রায়োরিটি হচ্ছে নদী রক্ষায় দৃষ্টান্ত স্থাপন করা, প্রায়োরিটি হচ্ছে একটা ইকোসিস্টেম যেমন সেন্ট মার্টিন রক্ষায় দৃষ্টান্ত স্থাপন করা, প্রায়োরিটি হচ্ছে গভর্নেন্সে পরিবেশ এবং প্রকৃতিকে প্রাধান্য দেওয়া। পরিবেশ এবং প্রকৃতিকে প্রাধান্য দিলে দেখবেন যে ক্ষতিকর কাজগুলো হয় তথাকথিত উন্নয়নের নামে, সেগুলো আর হবে না। তো আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। একটা তো বলতে ভুলেই গেলাম, আমার ফেভারিট টপিক, সেটা হচ্ছে পলিথিন ব্যাগ। সবাই বাজারে যা পলিথিন ব্যাগ নিয়ে বাসায় ফিরবে, আর তারপরে বলবে পলিথিন ব্যাগ তো বন্ধ হইলো না, এটা তো কোনো কাজের কথা হইলো না। কালকে থেকে বাজারে যাওয়ার সময় আর পলিথিন ব্যাগ নিয়েন না। এটা আমরা দেই নাই, অ্যাবসলিউটলি। কোথায় আয়োজকরা, কোথায়, তাদেরকে ডাকো। ইউ সি, আমি একটা কথা বলে শেষ করি। এইটা খুবই ভালো জিনিস, বুঝেছেন? এই যে প্রশ্ন করতে পারা, এই যে কোয়েশ্চেন করতে পারা, এইটাই তো আগে পারা যাচ্ছিল না। এই প্রশ্ন যে করতে পারেন, ইয়া যে করতে পারেন, এটা খারাপ কিসের? এটা হোক, এভাবেই জবাবদিহিতা আসে। এবং আপনাদেরকে আরেকটা কথা বলি, আমি যে কোনো প্রশ্নের উত্তর দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এই যে এখানে যে জিনিসটা আপনারা দেখালেন, আমার এখনও মাঝে মধ্যে আমাদের বিভিন্ন লোকেরা যখন সরকারি প্রোগ্রামে যায়, এখনও খুব কম যদিও, হয়তো 10% ক্ষেত্রে দেখা যায় এখনও টেবিলে প্লাস্টিকের পানির বোতল। ওটা নিষিদ্ধ না, কিন্তু আমাদের তো নিরুৎসাহিত করতে হবে। আমি তখন আমার সহকর্মীদেরকে বলি যে আপনার সামনে প্লাস্টিকের বোতল ছিল কেন? ডিসি সাহেবকে আপনি বলেন নাই কেন এটা সরাই দিতে? পরিবর্তন একদিনে আসে না, মনস্তত্ত্বে আমাদের পরিবর্তনটা আনতে হবে, তারপরেই এটা চর্চায় আসবে। লেট আস ওয়ার্ক টুগেদার। আগামী সরকার নির্বাচনে যেই সরকার নির্বাচিত হোক না কেন, তার যে কোনো পরিবেশ বান্ধব কাজে আমরা সকলে তাকে সাহায্য দেব। আর সে যদি কোনো পরিবেশের বিরুদ্ধে যে কাজ করে, আমরা সকলে তার বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলব। সবাইকে অনেক ধন্যবাদ। চাপে ফেলেন যে আপনারা নিয়মিত তদারকি করেন, এইটাকে আপনার প্রায়োরিটি হিসেবে নেন। আপনি যদি নিজে দোকানদার যখন আপনাকে পলিথিন শপিং ব্যাগে কাঁচামরিচ দেয়, ইফ ইউ রিফিউজ টু টেক ইট, ডু ইউ রিফিউজ টু টেক ইট? নো, ইউ ডোন্ট। সো আপনি নিজে বদলাবেন না, খালি পুলিশ আর্মি র্যাব এসে আপনাকে বদলাই দেবে, তা তো হবে না। সেটাও চলবে, আপনাকেও বদলাতে হবে। হ্যাঁ, আর আপনি খাল দখল, নদী দখলের কথা বলছেন, আপনি কোন খালটা এক্স্যাক্টলি বলছেন আমি জানি না। পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে সব খাল, সব নদী না। আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের কাজটা হচ্ছে বন্যা প্রতিরোধ, লবণাক্ততা রোধ, জলাবদ্ধতা নিরসন, আর হচ্ছে নদীর তীর ভাঙা প্রতিরোধ করা। আর অন্য যে কাজগুলো, এইগুলো ভূমি, যেমন বালু উত্তোলন, পাথর উত্তোলন, এগুলো ভূমি আর খনিজ সম্পদ। আবার আপনার নদী রক্ষা কমিশন হচ্ছে অভ্যন্তরীণ। বাট টু কাট ইউ শর্ট, আমার ধারণা হচ্ছে যে আমাদের সময়ে নদীর দখলের পরিমাণ কমেছে। আমি বলবো না শেষ হয়ে গেছে, কিন্তু আমার বিবেচনায় এটা কমেছে। আর আপনি কোন খালটা এক্স্যাক্টলি বলতে চান যে এই খালটা দখল হচ্ছে, সেটা আমাকে তথ্য দেন।
আমি সেই এলাকার ডিসির সাথে কথা বলবো, যদিও এই কথাটা বলার কথা ভূমি মন্ত্রণালয়ের। আমি পরিবেশবাদী হিসাবে সব বিষয়ে কথা বলতে পারি, কিন্তু আমাকে যখন দুইটা মন্ত্রণালয় দিয়ে দেয় তখন এর ম্যান্ডেটের বাইরে আমি ব্যবস্থা নিতে পারি না। কথা ঠিকই বলতে পারি। কোন খালটার কথা বলছেন এরমভাবে দাঁড়িয়ে বললে তো হবে না। নদীয়ার খাল অনেক দখল হচ্ছে, আমাকে বলেন কোন নদীটা আর কোন খালটা এই সময় দখল হচ্ছে, আমি ব্যবস্থা নেওয়ার কথা সংশ্লিষ্টদেরকে বলবো।